আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম টু HMA একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আজকে ফাইন্যান্সের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার থেকে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করবে। কোনো পয়েন্ট না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টারটির নাম হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার। প্রথমেই আমরা জানব ঝুঁকি কি, হোয়াট ইজ রিস্ক। আমরা যদি বলি যে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে ব্যবধান, সেই ব্যবধানটাকে কিন্তু ঝুঁকি বলা হচ্ছে। প্রত্যাশিত আয়টা কি? কোনো একটা বিজনেস, কোনো একটা ব্যবসা অথবা কোনো একটা বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় আশা করা হয়, যে পরিমাণ আয় প্রত্যাশা করা হয়, সেই আয়ের হারটাকে প্রত্যাশিত আয় বলা হচ্ছে। যেমন আমি কোথাও 1,00,000 টাকা বিনিয়োগ করব, সে বিনিয়োগ থেকে 1 বছর পরে আমি 20% আয় আশা করছি, তাহলে এই আয়টার নাম হচ্ছে প্রত্যাশিত আয়। কিন্তু 1 বছর পরে বাস্তবে দেখা গেল আমার সেই বিনিয়োগ থেকে 15% আয় হলো, এটিকে আমরা বলছি প্রকৃত আয় অথবা অর্জিত আয়। এখন এই যে ব্যবধান, প্রত্যাশা ছিল 20%, প্রকৃতপক্ষে হলো 15%, তাহলে দেখা যাচ্ছে যে 5% এখানে ব্যবধান হলো, এই 5%কে বলা হচ্ছে ঝুঁকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব মুনাফার হার। মুনাফার হার আমরা সহজে বুঝি, কোনো একটা বিনিয়োগ থেকে যে পরিমাণ মুনাফা হচ্ছে সে মুনাফাকে যখন আমরা পার্সেন্টে কনভার্ট করব, অর্থাৎ 100 টাকার মধ্যে কত টাকা মুনাফা হলো সেটি যখন নির্ণয় করব, সেটিকে আমরা বলছি মুনাফার হার। এখন এই মুনাফার হার আবার আমরা আর একটু ডিটেলস যদি বলি, অর্থাৎ আয়ের হার। এই আয়ের হারটা দু ধরনের হতে পারে, একটি হচ্ছে মূলধন জাতীয় আয়, অন্যটি হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন তুমি কোনো একটা কোম্পানির শেয়ার যদি ক্রয় করো, তাহলে সেই কোম্পানি যদি লভ্যাংশ দেয়, এটি হবে মুনাফা জাতীয় আয়। অন্যদিকে এই শেয়ারটি যদি তুমি বিক্রয় করে দাও, তখন যেই দামে তুমি শেয়ারটি কিনেছিলে সেই দামের তুলনায় যদি বেশি দামে বিক্রি করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে ওখানেও তোমার একটা বেনিফিট হবে, ওখানেও আয় হবে, এটিকে আমরা বলছি মূলধন জাতীয় আয়। এখন আমরা যখন মুনাফার হার নির্ণয় করব, তখন মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয়কে যোগ করে বিনিয়োগকৃত অর্থ দিয়ে আমরা ভাগ করব, তাহলে এবং 100 দিয়ে অবশ্যই গুণ করব পার্সেন্টে নেওয়ার জন্য, সেটি হবে মুনাফার হার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ঝুঁকিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি এবং অন্যটি হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকিকে আমরা পরিহারযোগ্য ঝুঁকিও বলতে পারি, আবার অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকিকে আমরা অপরিহারযোগ্য ঝুঁকিও বলতে পারি। অর্থাৎ একটা কোম্পানি যে ঝুঁকিটা ইচ্ছে করলেই পরিহার করতে পারে না, সেটি হবে অপরিহার্য ঝুঁকি। এবং একটা কোম্পানি ইচ্ছে করলে যে ঝুঁকিটা পরিহার করতে পারে, যে ঝুঁকিটা নিয়ন্ত্রণ করতে পারে, সে ঝুঁকিকে আমরা বলছি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। এখন এই নিয়ন্ত্রণযোগ্য অথবা পরিহারযোগ্য ঝুঁকিকে আবার কিন্তু কোম্পানি ঝুঁকিও বলা যেতে পারে। তাহলে এটা আমরা বলতে পারি কোম্পানি ঝুঁকি, নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি অথবা পরিহারযোগ্য ঝুঁকি। অন্যদিকে বাজার ঝুঁকি হচ্ছে যে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, অপরিহারযোগ্য ঝুঁকি। এখন আমরা যদি এক্সাম্পল দেখি, যে কোম্পানি ঝুঁকি হচ্ছে তারল্য ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকিটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, অর্থাৎ একটা কোম্পানিতে যে ঝুঁকি থাকতে পারে অন্য কোম্পানিতে নাও থাকতে পারে, এই টাইপের ঝুঁকিকে আমরা বলছি কোম্পানি ঝুঁকি। যেমন তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকিটা কি আমরা জানি, স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলা হয়। কোনো একটা কোম্পানি যদি পর্যাপ্ত নগদ অর্থ না রাখে ব্যবসা পরিচালনার জন্য, তাহলে সেই কোম্পানি তারল্য ঝুঁকির মধ্যে পড়বে। এবং অন্য একটা কোম্পানি যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখে, তাহলে সে তারল্য ঝুঁকির মধ্যে পড়বে না। তাহলে এটি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, এবং এটিকে আমরা এবং কোম্পানি ইচ্ছে করলে এই ঝুঁকিটা কিন্তু পরিহার করতে পারবে, এই ঝুঁকিটা ইচ্ছে করলে নিয়ন্ত্রণ করতে পারবে। যে কোম্পানি তারল্য ঝুঁকি আছে, সেই কোম্পানি যদি পর্যাপ্ত নগদ অর্থ রাখে, তাহলে এই ঝুঁকি আর থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হবে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা কি আমরা জানি, দীর্ঘমেয়াদী ঋণ থেকে যে ঝুঁকির উৎপত্তি হয় সেটি হবে আর্থিক ঝুঁকি। ঋণের কারণে কোম্পানিকে সুদ পরিশোধ করতে হয়। এখন কোম্পানি যদি কোনো বছর
লস করে, কোনো বছর যদি কোম্পানি মুনাফা করতে না পারে, তারপরেও কিন্তু ঋণদাতাদেরকে সুদ দিয়ে যেতে হবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট খরচ কোম্পানির অ্যারাইজ করে, নির্দিষ্ট খরচ কোম্পানিকে করতে হয়, সুদ দিতে হয় নির্দিষ্ট হারে। তাহলে এখানে একটা ঝুঁকি উৎপত্তি হয়, এই ঝুঁকিটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। এবং এই ঝুঁকিটা অবশ্যই কোম্পানির ঝুঁকি অথবা নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যেহেতু কোম্পানি ইচ্ছে করলে এই ঝুঁকিটা নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি বাজার ঝুঁকির দিকে যাই, এখানে আমরা আরও কতগুলো এক্সাম্পল দিতে পারি। যেমন হচ্ছে যে শ্রমিক অসন্তুষ্ট, কোনো একটা কোম্পানিতে শ্রমিক অসন্তুষ্ট প্রবলেমটা আছে, তাহলে এটি হবে কোম্পানির ঝুঁকি। এর বাইরে অন্যভাবে হতে পারে যে ব্যবসায়িক ঝুঁকি, কোনো একটা কোম্পানির বিজনেসের আগের মতো ভালো হচ্ছে না এবং তার বিক্রয় কমে যাচ্ছে, এটিও কিন্তু কোম্পানির ঝুঁকি হিসেবে আমরা পরিগণিত করতে পারবো। এরপরে আমরা যদি এখানে বাজার ঝুঁকি দেখি, তাহলে যে ঝুঁকিটা সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে, যে ঝুঁকিটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে না, যে ঝুঁকিটা সকল কোম্পানিকে একসাথে আক্রমণ করবে, সকল কোম্পানি একসাথে যে ঝুঁকির মধ্যে পড়বে, সে ঝুঁকিকে আমরা বলছি বাজার ঝুঁকি। এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে সুদের হারের পরিবর্তন। সুদের হার শুধুমাত্র একটা কোম্পানির উপর নির্ভর করে না, বরং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করে। সুদের হারের উঠানামার করার কারণে যে ঝুঁকির উৎপত্তি হয়, সেই ঝুঁকিটাকে বলা হচ্ছে সুদের হার ঝুঁকি। এবং এটি অবশ্যই অপরিহারযোগ্য ঝুঁকি। এটি সাধারণত যে কোম্পানিগুলো আমদানি রপ্তানির সাথে জড়িত, সেই কোম্পানিগুলো ঝুঁকির মধ্যে পড়ে। অন্যভাবে আমরা বলতে পারি যে বিনিময় হারের ঝুঁকি, অর্থাৎ টাকার সাথে অন্যান্য কারেন্সি, অন্যান্য মুদ্রা যে বিনিময় হার, সে বিনিময় হারের উঠানামার করার কারণে যদি ঝুঁকির উৎপত্তি হয়, সেটিও কিন্তু হবে অপরিহার্য ঝুঁকি। এরপরে হবে অর্থনৈতিক মন্দা, সেটা আমরা সহজে বুঝতে পারছি। অর্থনৈতিক যদি মন্দা দেখা দেয়, সকল কোম্পানি একসাথে ঝুঁকির মধ্যে পড়বে, তাহলে এটি হবে কিন্তু বাজার ঝুঁকি। এখন আমরা দেখব ঝুঁকি কিভাবে পরিমাপ করা যায়। ঝুঁকিকে আমরা মোট তিনভাবে পরিমাপ করতে পারবো। এখানে আমরা দেখিয়েছি, প্রথমটি হচ্ছে পরিসর, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক। পরিসরকে আমরা ইংলিশে বললে হবে রেঞ্জ, আদর্শ বিচ্যুতিকে আমরা যদি বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অন্যদিকে বিভেদাঙ্ককে যদি আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অথবা অনেক সময় এটাকে সিবি হিসেবেও কিন্তু দেখানো হয়। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল সহ একটু বোঝার চেষ্টা করি। এটি আসলে বেসিক ক্লাস, আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা ম্যাথ প্র্যাকটিস করব। আজকে শুধুমাত্র এই চ্যাপ্টারের ব্যাকগ্রাউন্ড ক্লাস আমি নিচ্ছি, যে চ্যাপ্টারটা মূলত কী নিয়ে আলোচনা করে এবং জিনিসগুলো কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা স্পেসিফিক করে ম্যাথ প্র্যাকটিস করব, তখন আমার মনে হয় জিনিসগুলো আরও পরিষ্কার হবে। তো প্রথমেই হবে যে পরিসর অথবা রেঞ্জ। আমরা যদি বলি যে সর্বোচ্চ মুনাফা এবং সর্বনিম্ন মুনাফার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যকে আমরা বলছি রেঞ্জ। এবং এগুলো যেহেতু ঝুঁকি প্রকাশ করে, তাহলে যে কোম্পানির রেঞ্জ যত বেশি, সেই কোম্পানি তত বেশি ঝুঁকিপূর্ণ। আমরা যদি একটু এক্সাম্পল আকারে দেখাই এখানে, যেমন একটা কোম্পানির আমরা এখানে ইনফরমেশন দিচ্ছি, ইয়ার আমি এখানে রিটার্ন দেখালাম, আয়ের হার ইংলিশে লিখছি, তাহলে এখানে 1, 2, 3, 4 4 বছরের তথ্য আমি দেখালাম। এখানে 10%, এটাকে আমরা ধরে নিচ্ছি এগুলো সবগুলো 20%, এবং এখানে হবে ধরো 6%। তাহলে একটা কোম্পানির গত 4 বছরের তথ্য যদি আমরা মনে করি, যে গত 4 বছরে আয়ের হারগুলো ছিল এরকম। এখানে সর্বোচ্চ আয়ের হার কত? সর্বোচ্চ আয়ের হার হচ্ছে 20%, অন্যদিকে সর্বনিম্ন আয়ের হার হচ্ছে 5%। তাহলে আমরা যদি এখন রেঞ্জ বের করতে চাই, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, তাহলে 20 থেকে 55 যদি আমরা বাদ দিই, তাহলে হবে আমাদের 15%। এই 15%টা হচ্ছে আমার রেঞ্জ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই রেঞ্জ যত বাড়বে, সেই কোম্পানিকে আমরা তত বেশি ঝুঁকিপূর্ণ বলবো। আচ্ছা, তাহলে এটি আসলে ঝুঁকি পরিমাপ করার একটি পদ্ধতি। এরপরে আমাদের যে পয়েন্ট আছে সেটি হচ্ছে আদর্শ বিচ্যুতি অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে আমরা অর্থ থেকে কিছুটা বোঝার চেষ্টা করব। বিচ্যুতি মানে হচ্ছে যে কম বেশি হওয়া, তাই না? এটা ইংলিশে হচ্ছে যে ডেভিয়েশন। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এটি আসলে ম্যাথের মতো করে দেওয়া না, এটি হচ্ছে যে কনসেপ্টটা একটু ক্লিয়ার করা, জিনিসটা কি সেটি বোঝা, সেটি এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে অঙ্ক করতে আমরা অনেক মজা পাবো, আর বোরিং লাগবে না। ম্যাথ করলে তখন আমরা স্পেসিফিক ফর্মুলা দিয়ে ম্যাথ করব। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি একটি করে
এখানে দেখাই, আমরা এখানে ইয়ার বোঝাচ্ছি, এগুলো 4 বছরের তথ্য দিলাম। সাপোজ এখানে আমরা আয়ের হার এখানে রিটার্ন দেখাবো। আয়ের হার যদি এখানে দেখাই, আমি এটাকে 4% করছি একটু আলোচনার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে এখানে গত 4 বছরের একটা কোম্পানির তথ্যগুলো আমরা দেখলাম, 4, 6, 7, 5% আয়ের হার আমরা দেখিয়েছি। এখানে মধ্যে আসলে খুব বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে না, খুব বেশি কিন্তু ওঠানামা হচ্ছে না। যে পরিমাণ ওঠানামা হচ্ছে সেই পরিমাণটাকে আমরা আদর্শ বিচ্যুতি বলছি। অর্থাৎ যেই কোম্পানির আয়ের হার খুব বেশি ওঠানামা করে, একবার খুব বেশি বাড়ে আরেকবার কমে, সেই কোম্পানির আদর্শ বিচ্যুতি কিন্তু তত বেশি হবে। আর আদর্শ বিচ্যুতি সবসময় ঝুঁকি প্রকাশ করবে, আদর্শ বিচ্যুতির মান যত বাড়বে সেই কোম্পানি তত বেশি ঝুঁকিপূর্ণ আমরা ধরে নিব। তাহলে এখানে যদি আমরা খালি চোখে ক্যালকুলেশন না করে যদি দেখি যে খুব বেশি ওঠানামা করছে না, আয়ের হার 4, 6, 7, 5 এইভাবে যাচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা একটু করে চেঞ্জ করে দিই, যেমন এটা যদি আমি 14% করে দিই, এটা যদি আমি -5% করে দিই, এখন কিন্তু ওঠানামা করছে, তাই না? কোম্পানি এখন দেখা যাচ্ছে যে কখনো 14% লাভ হচ্ছে, আবার কখনো 6%, এখানে 7%, আবার এখানে দেখা যাচ্ছে যে 5% লস হয়ে যাচ্ছে। তাহলে এখন কিন্তু এর আগের এক্সাম্পলের তুলনায় এখন কিন্তু ওঠানামার হারটা অনেক বেশি, তাহলে এখন কিন্তু আদর্শ বিচ্যুতি বেশি হবে, অর্থাৎ সে খুব বেশি ডেভিয়েশন হচ্ছে, বিচ্যুতি খুব বেশি হচ্ছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এই আদর্শ বিচ্যুতিকে আমরা কিন্তু সিগমা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি অঙ্ক করার জন্য। তাহলে আদর্শ বিচ্যুতি কি প্রকাশ করবে? আদর্শ বিচ্যুতি ঝুঁকি প্রকাশ করবে। এরপরে ফাইনালি বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা সিবিও কিন্তু ঝুঁকি প্রকাশ করবে, কিন্তু সিবি ঝুঁকি প্রকাশ করার সাথে সাথে আয়ের হারটাকেও কিন্তু সমন্বয় করবে। আমরা সেটা একটু এক্সাম্পল আকারে দেখি, তাহলে বুঝতে পারবো খুব সহজেই সিবির কাজটা কি, সিবি আসলে কি করছে। আমি এখানে দুটো কোম্পানির এক্সাম্পল দিলাম, সাপোজ এ এবং বি, দুটো কোম্পানি সিগমা আমরা এখানে দেখালাম। এটা হচ্ছে যে 12%, এটা হবে 6%, এগুলো আমরা ধরে নিয়েছি। অঙ্ক যখন করব তখন আমরা সিগমা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি আমরা দেখব। এটি যেহেতু আমরা শুধুমাত্র বেসিক ক্লাস এবং থিওরি ক্লাস অথবা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই করছি, আমরা সরাসরি ম্যাথে যাচ্ছি না। এরপরে আমরা যদি এখানে আর বার দেখাই, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যাশিত আয়টা কি, কোন একটা বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় একজন বিনিয়োগকারী আশা করে সে পরিমাণ আয়কে বলা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে এখন এখানে যদি এটা 20% হয় এবং এটি যদি 15% দেখাই, এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। আদর্শ বিচ্যুতি কিন্তু ঝুঁকি প্রকাশ করছে, যেমন আমরা যদি এ এবং বি, এ কোম্পানির আদর্শ বিচ্যুতি হচ্ছে 12%, বি কোম্পানি হচ্ছে 6%। আবার এই কোম্পানির আয়ের হার বেশি, বি কোম্পানির আয়ের হার কম। এখন কত হচ্ছে, এতে ঝুঁকিও বেশি, আয়ের হারও বেশি, অন্যদিকে বিতে ঝুঁকিও কম, আয়ের হারও কম। কিন্তু কত কম কত বেশি, আমরা যদি সাপেক্ষ বলি অথবা রিলেটিভ বলি, তুলনামূলক কোনটাতে বেশি ঝুঁকি কোনটাতে কম ঝুঁকি, আমরা যদি সহজে বলি, এটা যদি আমার 10% হতো, এই 12% ঝুঁকির জন্য আমার প্রত্যাশিত আয় হচ্ছে 20%, 6% ঝুঁকির জন্য প্রত্যাশিত আয় হচ্ছে 15%। তাহলে আমার কোনটাতে তুলনামূলক কম ঝুঁকি? অবশ্যই বিতে তুলনামূলক কম ঝুঁকি। এবং এটি আমরা সিবি নির্ণয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। সিবি যদি আমরা এখানে সংক্ষেপে দেখাই, সিবি সমান আসলে সিগমা ডিভাইডেড বাই আর বার, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে সিগমার মান যদি বসাই 6, এখানে হবে আমাদের আর বার হচ্ছে 15, এখানে যে মানটা হবে এর তুলনায় সিবির মান কিন্তু কম হবে, ঠিক আছে। তাহলে সিবি যত কম সেই কোম্পানির তত বেশি কম ঝুঁকিপূর্ণ, সিবি যত বেশি সেই কোম্পানি তত বেশি ঝুঁকিপূর্ণ। এবং সিবিটা ঝুঁকির সাথে সাথে কি করে, আয়টাকেও সমন্বয় করে দেয়। আর সিগমা কি করে, আয়টাকে সমন্বয় নাই করে শুধুমাত্র ঝুঁকিটাকে প্রকাশ করে। এবার এটাও থিওরিতে আসে যে কোনটি বেশি কার্যকর ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি হিসেবে, অবশ্যই সিবিটা বেশি কার্যকর। তো আজকে এ পর্যন্তই।
এটি ছিল এই চ্যাপ্টারের প্রথম ক্লাস টিউটোরিয়াল 1। আমরা নেক্সট টাইমে খুব শীঘ্রই টিউটোরিয়াল 2 নিয়ে আসবো, সেখানে আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করব। তোমরা যদি কোনো কনসেপ্ট না বুঝো কমেন্টের মাধ্যমে আমাকে ইনফর্ম করতে পারো, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।